যেই হাইকোর্টের রায়টি হয় এবং 5 জুনের পরিক্রমায় আজকে আমরা টিএসসিতে বসে আছি। এই দীর্ঘ পরিক্রমায় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বা বাংলাদেশ যে নতুনভাবে রিস্ট্রাকচার হচ্ছে, এই রিস্ট্রাকচারের যে অধ্যায়টি ছিল, এই অধ্যায়টি ছিল এই পুরো 5ই জুন থেকে শুরু করে আজকে পর্যন্ত। আমি এই সময়টির একটি হিস্ট্রিক্যাল অ্যানালিসিস এবং এই সময়টির তাৎপর্য এবং কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই সময়টি আমাদের জাতির বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রদের এবং ছাত্র নাগরিকদের জায়গা থেকে পালন করবে, আমি সেই জায়গাটি ফোকাস করব। দেখেন, 5 জুন যে হাইকোর্টের রায়টি দিয়েছে, এই 5 জুন হাইকোর্টের রায়টি খুবই সিগনিফিক্যান্ট একটি রায়। এই কারণে রায়টি সিগনিফিক্যান্ট, আমরা দেখেছি এই ফেসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সেই সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে, সব কিছুতে ইনস্টিটিউশনসগুলোতে ব্যবহার করেছে। অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে, বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে, এই যে পুঁজিভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে, দ্বিবিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে প্রথিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে। আমরা দেখেছি 5 জুনের যখন হাইকোর্টের রায়টি হয়, সেখানে শিক্ষার্থীরা সেই রায়টিকে প্রত্যাখ্যান করে এবং আন্দোলনটি শুরু করে। এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত 18 বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিংয়ের একটি ব্যাপার ছিল, টেকিং ব্লেমিং বিষয়টি যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো, তখনই তাকে রাজনৈতিক পরিচয়ের মধ্য দিয়ে কালার করা হতো। সে বিএনপি রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, শিবিরের রাজনীতি করে, অন্য রাজনীতি করে। অর্থাৎ ব্যাপারটি এমন ছিল, শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে, তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি জানানোরও অধিকারটি তখন ছিল না, এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম। সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম, আমরা সবসময় দাবিতে যতটা না ফোকাস করতাম, তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই। দেখুন, আমাদের মনস্তত্ত্বে, মনোজগতে কি ধরনের সেটি প্রভাব ফেলেছিল। এই যে বিরাজনীতিকীকরণের যে প্রক্রিয়াটি ছিল, আমরা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা মেনে নিয়েছিল। অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ, তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না, আওয়ামী লীগকেও কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না। এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম, এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্ধন হিসেবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো রয়েছে, যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত না হতেই রাস্তায় বিভিন্ন যৌক্তিক দাবিতে নেমে আসছে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এতদিন কোথায় ছিলেন? গত 16 বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেননি? কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেননি? কেন রাষ্ট্র, আপনি রাস্তায় দাঁড়াতেন যখন, তখন আপনাকে বলতে হতো যে, আপনি রাস্তায় আপনাকে বলতে হতো আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতো না। কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিটি জানাতে পারতো না? আমাদের এই জায়গাটায় প্রশ্ন রাখতে হবে, আমাদের চিন্তা জগতে একটি প্রশ্ন আমাদের সবসময় রাখতে হবে। এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি, সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এটা হচ্ছে একটা ডাইমেনশন। একটা বিষয় কি, এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয়টি, আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা, খুনি হাসিনা, এবং যেই মুজিববাদ যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে, সংবিধানটা মূলত হচ্ছে, এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে, আলাপ হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং আমরা বুদ্ধিবৃত্তিক মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি। দেখেন, এই যে 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং এত বছর পরেও আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি, যেহেতু আমাদের এই 24-এর দায় আমাদের রয়েছে,
24 এর বিনিময় মূল্য, এই বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারেরও অধিক শহীদ হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষাধিক আহত হয়েছে। কিভাবে দেখেন, শুধুমাত্র যে আপনারা একটা প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন। এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনাদের ভাষা বুঝতে পারেননি, একটা প্রজন্ম, এই প্রজন্মের মেন্টাল ট্রমার এই দায়ভার যারা তুরকে পুঁজি করে, যারা পুঁজি করে, যারা হাসিনাকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে 24 পর্যন্ত এই ফেসিবাদকে টেনে নিয়ে এসছে, এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমাতে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে, তাদের দোষ যদি স্বীকার না করে, তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে। কারণ ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, ফেসিবাদের যারা সুবিধা নিয়েছে বিভিন্ন ফর্মে, কারণ আওয়ামী লীগ প্রথমেই বলেছিল কোনো দল ছিল না, কিন্তু এটা একটা ধর্ম ছিল। আওয়ামী লীগের ধর্মের অনেকগুলো জনরা ছিল। আওয়ামী লীগ কালচার ছিল, আওয়ামী লীগ মিডিয়া ছিল, আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল, আওয়ামী লীগ পোশাক ছিল, আওয়ামী লীগের খাবার দাবার ছিল। আপনি দেখবেন পাকিস্তানি মুরগি, আমরা দেখেছি যে এই যে দেখেন এটা মনস্তত্ত্বের মধ্যে কিন্তু বিশাল একটা, আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম। আমরা ইলিশ বাণিজ্য চলেছে, ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস, ইনস্ট্রুমেন্ট এই ফেসিজম যে মাথার মগজে যেভাবে ছেঁকে বসেছে, গেড়ে বসেছে, এইটার সমুৎপাটন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। আমাদের কিভাবে ইউনাইটেড থাকতে হবে? দেখেন, যখন ডিস্ট্রাকশন হয়, কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় সবাই এক হয়ে যায়, কিন্তু কনস্ট্রাকশন যখন ঘটতে যায় তখন সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয়। যেমনটা আমরা দেখেছি যখন 47-এ দেশটাকে ভাগ করার কথা ছিল, তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল। 71 মুক্তিযুদ্ধ হয়েছিল, সবাই এক হয়ে গিয়েছিল। আবার 24-এ যখন খুনি ফেসিবাদকে আমরা পতন ঘটাতে চেয়েছিলাম, সবাই এক হয়ে গিয়েছিল। যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি, পুনর্গঠনের দিকে যাচ্ছি, তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক যে টুল সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেল মারছেন অনেক আগে। এই ছাত্র নাগরিক যাদেরকে আপনারা সিজলেস টাইমের জন্য আপনারা মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দিয়েছেন, তাদের রাজনৈতিক চিন্তাধারার বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন, সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে। সেটির দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার, পুনর্বাসন করার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে, আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা সবাইকে, বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে, ছাত্র নাগরিকের যে প্রজন্ম রয়েছে, আমি আপনাদেরকে কিছু চিন্তা দিতে চাই। এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল, বঙ্গবন্ধুকে নবী হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, পলিটিক্যাল নবী, পলিটিক্যাল কাল্ট, সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে। আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস, আমরা কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে কখনোই রূপে আর ফ্যাসিজম ফিরবে না, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে, যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সুতরাং আমাকে মেনে নাও। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে, আমাদের কিছু ক্রিয়েট করতে হবে, যে প্রিন্সিপালসের ভিত্তিতে, ভ্যালুজের ভিত্তিতে, যেখানে ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটি লিগেসিকে মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাটি আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। মাথায় রাখতে হবে, গতকাল আমরা যেটি দেখেছি, যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতেই বিশ্বাস করে না, বিভিন্নভাবে চেপে ধরতে চায়, গণমাধ্যমের উপর হামলা করে, তারা যখন ক্ষমতায় যাবে, ক্ষমতার স্বাদটি পাবে, তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো কিভাবে হচ্ছে রক্ষা পাবে? আপনাদেরকে ভাবতে হবে, এটি গণমাধ্যমের দায়ভার।
আমরা গণমাধ্যমকে দেখেছি গত 16 বছর কিভাবে আমরা দেখেছি গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে, প্রত্যেকটি প্রশ্নে একটি বিনিময় মূল্য থাকতো। হয়তো একটি প্রশ্ন দিয়ে তারা এটা দিয়ে হচ্ছে ইউনাইটেড নেশন একটি ট্যুরে যাবে, হয়তো পূর্বাঞ্চলে একটি প্লট পাবে, অথবা প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবে। অর্থাৎ তাদের প্রশ্নগুলো করা হতো এমনভাবে যে প্রশ্নের বিনিময় মূল্য তারা হচ্ছে বঙ্গভবনে ঢোকার একটি পাস কার্ড পাবে, অথবা সচিবালয়ের একটি যাবে। সবাই না, কারণ সব গণমাধ্যমের যে ভূমিকাটি আমি বলছি, সচেতন করছি যে আপনাদের কোন জায়গায় ছিল। অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি প্রশ্ন এমন হয় যে ইউনাইটেড নেশনসে যাওয়ার জন্য, সফর সঙ্গী হওয়ার জন্য, পূর্বাঞ্চলে প্লট পাওয়ার জন্য, এডিটর্স গিল্ডের সদস্য হওয়ার জন্য, সংসদ ভবনের পাস পাওয়ার জন্য, সচিবালয়ের পাস পাওয়ার জন্য, তাহলে আপনারা জাতি সেটির দায়ভার কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ সম্ভব না। সুতরাং গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন। আপনারা জনতার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করুন। সরকার যেটি শুনতে চায় সেটি খবর নয়, সেটি সরকার যেটি শুনতে চায় সেটি যদি বারবার প্রচার করা হয় সেটি হচ্ছে প্রেস রিলিজ, না সেটি যখন প্রকাশ করা হয়, ক্ষমতাকে যখন প্রশ্ন করা হয় সেটি হচ্ছে সংবাদ। আমরা আহ্বান জানাই, আমরা স্বাগত জানাই। আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার এত শহীদের রক্তে ঘামে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাটি দেখতে চাই। তাহলে আপনাদের গণমাধ্যমের যে একটি অংশ যে ঋণী করে দিয়ে গেছেন, তাদের যেই কিছু গিল্ট রয়েছে সেটির হচ্ছে দায়ভার কিছুটা হলে এড়ানো সম্ভব। আমাদের আগামীকালের কর্মসূচি সম্পর্কে যে সার্বিকভাবে ঘোষণা এবং তার পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করবে। যাতে আমরা সম্পূর্ণভাবে কনস্ট্রাকশনের কাজটা এগিয়ে দিতে না পারি। 1971 সালে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু 72 থেকে এই দেশের মানুষকে বিভাজিত করে এই দেশকে পিছিয়ে দেওয়া হয়। আবার 1990 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ গণঅভ্যুত্থানের সময় ঐক্যবদ্ধ হয়, 3 জনের রূপরেখা দেওয়া হয়, কিন্তু 91 থেকে আবার এই দেশের মানুষকে বিভাজিত করে দেওয়া হয়, যার ফলে এই দেশের কোনো রিফরমেশন ঘটে নাই, এই দেশের সংবিধানের কোনো রিফরমেশন হয় নাই, রাষ্ট্রের কোনো রিফরমেশন হয়নি। এবং আমরা যাতে আমাদের এই সংস্কারটা নিশ্চিত করা হয়, যাতে আমাদেরকে বিভাজিত করা না যায়, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি আমাদের যারা এই রাজপথে লড়াই করে এই গণবিপ্লব সংগঠিত করেছে তাদেরকে সংঘবদ্ধ করা, এবং তাদেরকে সংঘবদ্ধ করার প্রক্রিয়া নিয়ে এবং সামনের কার্যক্রম নিয়ে কথা বলতে আল্লাহকে আর কালকের কর্মসূচি নিয়ে কথা বলবে। কালকের কর্মসূচি নিয়ে সাজিয়েছিলাম। আগামী আমাদের গণবিপ্লব সংগঠিত হওয়ার এক মাস পূর্ণ হতে যাচ্ছে। আগামীকাল একটি কর্মসূচি আমরা হাতে নিচ্ছি, সেই সম্পর্কে কথা বলবেন মোহাম্মদ সাজিদ আলম। আগামীকালকে 5 সেপ্টেম্বর মাসের 5 তারিখ, আজ থেকে প্রায় 1 মাস পূর্বে অর্থাৎ 5 আগস্ট আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল 1971 পরে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি অধ্যায়, যে অধ্যায় দিয়ে 53 বছরের ইতিহাসের একটি পরিবর্তন হয়েছে, কিংবা বলতে পারি যে 16+2 18 বছরের একটি ফ্যাসিজমের যে পট পরিবর্তন এবং পতন সেটি ঘটেছে। আমাদের জায়গা থেকে এখানে বেশ কিছু বিষয় রয়েছে। আসলে আমরা দেখেছি আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস হয়ে যাচ্ছে, আমাদের যে রক্তের দাগ সে দাগগুলো কিন্তু এখনো শুকায়নি। আপনি ঢাকা শহরের অন্যতম হসপিটালগুলোতে আজকে যান, আপনি ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হসপিটাল, অর্থোপেডিক হসপিটাল থেকে শুরু করে চক্ষু ইনস্টিটিউট, আপনি যেখানেই যান সেই রক্তের দাগ, সেই বুলেটের চিহ্ন, কিংবা ফ্যাসিজমের
যে দোষর, যারা হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ ছাত্র জনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, সেই রক্তাক্ত দাগ আর ক্ষতচিহ্নগুলো এখনও রয়েছে। এখনও সেই দাগগুলো অনেকে শরীরে নিয়ে রাস্তায় চলছে, কিছুটা সুস্থ হয়ে কিংবা কিছুটা ব্যথা নিয়ে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই যে ক্ষতচিহ্নগুলো, এই চিহ্নগুলো আমাদের প্রত্যেকের ধারণ করা উচিত। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। এই বিগত 2 মাসে একজনের সাথে আসলে আরেকজনের ইতিহাসটি কিংবা অভিজ্ঞতাটি আপনি কখনো এক করতে পারবেন না, কারণ প্রত্যেকে যে ঘটনাগুলো ফেস করেছে সেগুলো একজনেরটি আরেকজনের থেকে ভিন্ন। সেই জায়গায় আমরা মিডিয়া নয়, দেশীয় মিডিয়া নয়, বরং প্রত্যেককে তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, আপনারা এই ডকুমেন্টেশনগুলো করুন। আপনারা দেখুন কিভাবে নিষিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের বুকটি ঝাঁঝরা করা হয়েছে, কিভাবে পুলিশ ওই লিথাল গুলিটি, জনগণের টাকায় কেনা গুলিটি বাংলাদেশের ছাত্র জনতার মেরুদণ্ডে বিদ্ধ করার জন্য, জীবন নেয়ার জন্য ব্যবহার করেছে। এটি অবশ্যই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসের পাতায় এটি লেখা থাকতে হবে। এটি যদি লেখা না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল আবার একইভাবে এই ফ্যাসিজমের, এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে। তাদের এটি জানা থাকা উচিত, মনে রাখা উচিত মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল, কত নির্লজ্জভাবে তারা যখন এই ফ্যাসিবাদটি চালিয়েছিল, মানুষ কিভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। আমরা চাই আপনারা এই ডকুমেন্টেশনটি করুন। আমরা ভাবছিলাম যে 5ই অগাস্টের পরে 1 মাস হয়ে গিয়েছে, বিভিন্নজন বলছিল যে আমরা একটি বিজয় র্যালি করতে পারি কিনা, কিন্তু আমাদের অধিকাংশ ভাইরা বোনেরা ছাত্র জনতা তাদের জায়গা থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিজয় র্যালি, বিজয় মিছিল করার সময় এখনো হয়নি। এই বাংলাদেশে যে ফ্যাসিস্টের পতন ঘটেছে সেই জায়গা থেকে এই দগদগে ক্ষতগুলো রেকটিফাই করে এমন একটি বাংলাদেশকে যতদিন না আমরা বিনির্মাণ করতে পারছি, যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে, আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি, সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে, মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয়। এটি আমাদের স্পিরিটের সাথে যায় না, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আমাদের সেই ভাই বোনদের যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য, আওয়ামী লীগের এই দুর্বিষহ শাসন ও শোষণ আমলের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে, একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা, ধারণ করা। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামীকালকে 5ই সেপ্টেম্বর পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই 5ই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে, সেভাবে আগামীকালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা, যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন।
আপনারা যে ভার নিয়ে আজকে চলছেন, হাঁটছেন, আমরা সেই ভারের সঙ্গী হতে চাই। আমরা সব সময় আপনাদের সন্তান হয়ে, ভাই বোন হয়ে আপনাদের সাথে একইভাবে চলতে চাই। সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদি মার্চে অংশগ্রহণ করবে, যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে ফেস্টুনে। আমার শহীদ ভাইরা যেই চেতনাকে, যেই স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে, সেই কথাগুলো থাকতে পারে। আমরা যে ওই ফ্যাসিস্ট যে কোনো সরকারকে আর কোনো দিন গ্রহণ করতে প্রস্তুত নই, আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, করব, সেই মেসেজগুলো থাকতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই, সেই বার্তাগুলো থাকতে পারে। আমরা কেমন বাংলাদেশ চাই, সেই কথাগুলো থাকতে পারে। কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেন ইফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই, কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, আমরা কোন পথে যেতে পারি, আপনার সেই ভাবনাগুলো, সেই চিন্তাগুলো থাকতে পারে, আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে। আমরা ব্যানারে, ফেস্টুনে, প্লে কার্ডে সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই। এবং আমরা আমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছেন, কিংবা যারা বড়রা রয়েছেন, যারা ছবি আঁকেন, ছবি এঁকে নিজের মনের ভাব প্রকাশ করেন, আমরা সেগুলো দেখতে চাই। অর্থাৎ আপনার নিজের জায়গা থেকে যেভাবে যা কিছু করে মনে হয় যে আপনি এই শহীদি মার্চে নিজের অংশগ্রহণকে আরও বেশি স্পষ্ট করতে চান এবং এটি সমৃদ্ধ করতে চান, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আপনাদের কাছে চাই আগামীকালকের এই শহীদি মার্চে। আমরা যদি আমাদের ঢাকার রুটটি বলি, তার পূর্বে একটি জিনিস বলতে চাই। 5ই আগস্ট সকাল 10টায় যখন বৃষ্টি হচ্ছিল, 11টার দিকে অ্যাপ্রক্সিমেট যখন আবার আমাদের সকল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, কিংবা 12টার দিকে ইন্টারনেট আসার পরেও আমাদের 2টায় যখন শাহবাগে একত্রিত হওয়ার কথা ছিল, তার ঠিক 2 ঘন্টা পূর্বেও কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে এটুকু চিন্তা কাজ করছিল যে আমরা যে জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে শাহবাগের দিকে ছুটে যাব, সেটি সফল হবে কিনা। কিন্তু তার ওই চিন্তায়, চেতনায়, স্পিরিটে, আগ্রহে, কিংবা তার ওই যে মনের যে একান্ত চাওয়া যে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে, সেই জায়গায় কিন্তু বিন্দুমাত্র কমতি ছিল না। তারপরও ওই 2 ঘন্টা আগে সামান্য যদি মনের কোনো আশঙ্কাও থাকে, সেটি নিয়েও সবাই যখন নেমে পড়ল, তখনও এই ভাইরা, এই বোনেরা যারা বুক পেতে দিয়েছিল, তারা কিন্তু নিশ্চিত ছিল না এই ফ্যাসিস্টের পতন হবে কিনা। কিন্তু 3 দিক থেকে, ওই উত্তরার দিক, উত্তরা বিএনএসের দিক থেকে বলি, বসুন্ধরা, রামপুরা, বাড্ডা, বনশ্রী, প্রগতি সরণির ওই 1 নম্বর 2 নম্বর সেক্টরের দিক থেকে বলি, কিংবা আমার এই চিটং রোড, শনিরাখড়া, যাত্রাবাড়ির একটি সাইড দিয়ে বলি, এই 3টি সাইড সহ পুরো ঢাকার সকল রাস্তা দিয়ে যখন এক প্রকার আবাবিল পাখির মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, তখন ওই ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। সেই জায়গায় আমরা বিশ্বাস করি, আমরা চাই আগামীকালকেও সেইভাবে গণজোয়ার নেমে আসুক। এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই, যে যেখান থেকে যেভাবেই পারেন, আমাদের ঢাকায় সেন্ট্রালি আমাদের এই শহীদি মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। আমরা চাই এই পয়েন্টগুলো থেকে, ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে, আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন, আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু যানবাহনের মাধ্যমে আসতে পারেন। এটি আপনারা নির্ধারণ করবেন। এটি আগামীকাল বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে। আমি রুটটি বলছি, আমাদের শহীদি মার্চের রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট, কলাবাগান, এরপরে ধানমন্ডি পার হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে, অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন, তাদের অনুভূতিগুলো বলবেন এবং পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে, ছাত্র জনতার কাছে তারা কি চান সেটি তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন। কেমন একটি বাংলাদেশ তাদের প্রত্যাশা, আমরা কিভাবে
তাদের পাশে তাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে থাকতে পারি আগামীর প্রত্যেকটি দিন, সেই জিনিসগুলো তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন। এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করি, বিনীত অনুরোধ করি, বাংলাদেশের যারা মিডিয়া কর্মী ভাইরা রয়েছেন, আমরা বিশ্বাস করি আপনারা অধিকাংশই আপনারা আপনাদের যে জার্নালিজমের যে স্পিরিট সেটি আপনারা ধারণ করেন। আপনাদেরকে বাধ্য করা হয়েছিল, চেপে ধরা হয়েছিল, আপনাদের পাবলিশ করা নিউজটি মুছতে বাধ্য করা হয়েছিল। আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছি সত্যি একটি হেডলাইন যখন গিয়েছে কয়েক মিনিট পরে সেটি মুছে দেওয়া হয়েছে। কোন ফ্যাসিস্টের চাপে এগুলো করা হয়েছে এটা আমরা জানি, কিন্তু এখন আপনাদের এই বাধাগুলো নেই। আমরা চাই আপনারা হসপিটালগুলোতে যান, আমাদের যে ভাই বোনগুলো এখনও কাতরাচ্ছে এই ডকুমেন্টেশনগুলো আপনারা করুন। এগুলো ইতিহাসের সবচেয়ে বড় অংশ হয়ে থাকবে। ৭১-এ এই আধুনিকায়ন ছিল না, এই মিডিয়া ছিল না, আমার এই প্রচার মাধ্যম ছিল না, এখন আছে। এখন যদি আজকে থেকে ১০০ বছর পরে আমরা সত্যি তথ্যগুলো পুরো বাংলাদেশের পরবর্তী প্রজন্মের সামনে না তুলে ধরতে পারি, এই ব্যর্থতার দায়ভার, এই লজ্জার দায়ভার, এই সীমাবদ্ধতার দায়ভার আমাদের প্রত্যেককে নিতে হবে, যার ভার অনেক শক্ত, যার ওজন অনেক বেশি। এ পর্যায়ে আমরা আমাদের আগামীকালকের কর্মসূচির পরে ৬ তারিখ থেকে ঢাকা সহ পুরো বাংলাদেশে আমরা কিভাবে আগাবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মপরিকল্পনা বা রূপরেখা কি হতে পারে সে বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে। জি শিওর। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের শহীদদের এবং যারা হাসপাতালে কাতরাচ্ছেন, যারা এই ফ্যাসিবাদের গুলিতে আহত অবস্থায় আছেন। আপনারা দেখেছেন এই ফ্যাসিবাদ, এই আওয়ামী দোসরদের আমলে, তাদের শাসন আমলে সারা দেশে বিভিন্ন স্থানে আমরা দেখেছি চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মের জন্য এই আওয়ামী লীগ সিন্ডিকেট তৈরি করেছে এবং তারই মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার কাছে নিচু অবস্থানে নিয়ে গিয়েছে। আমরা যখন ৫ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা একটি গণ-অভ্যুত্থান করে, তখন আমরা দেখতে পাই তার পরবর্তীতে এই ফ্যাসিবাদের দোসররা ক্রমাগতভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা আরও দেখি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি, দখলদার, সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে মাথা চেঞ্জ হয়েছে কিন্তু সিস্টেম একই রয়ে গিয়েছে। আপনারা গতকালও দেখেছেন বঙ্গবাজারে, সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার, মহিলা কমিশনার চামেলি, এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা স্বপন। এই দুইজনের যোগ সাজসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আলসাদি ভুইয়ার উপর তারা অতর্কিত হামলা করেছে যখন তিনি এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, প্রতিবাদ করেন। আমরা দেখেছি যে এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই, তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে, সুসংহত থাকবে? আমি এই প্রশ্নটি রাখতে চাই। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে যখনই যেখানে চাঁদাবাজি হচ্ছে, দখলদারি হচ্ছে এবং অনিয়ম হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে সেসব চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে, প্রতিরোধ গড়ে তুলছে। আপনারা আরও দেখেছেন যখনই বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একই সাথে রাজনৈতিক এবং প্রাকৃতিক একটা বন্যা হচ্ছিল, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কীভাবে সারা দেশের মানুষকে সুসংগঠিত করে একটি জাতীয় ঐক্যের একটি ডিসপ্লে দেখেছে টিএসসিতে, আপনারা সেটি দেখেছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা মনে করছি যেভাবে
5ই আগস্টের পূর্বে তাদের কর্মসূচির মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, এই কর্মসূচির মাধ্যমে তারা আবারও জাতীয় ঐক্যকে খুব ভালোভাবে প্রকাশিত করেছে। তারই ধারাবাহিকতায় আমরা আসলে সার্বিকভাবে বাংলাদেশে একটি প্রজন্মগত রাজনৈতিক রূপান্তর দেখতে পাচ্ছি। তো এই প্রজন্মগত যে রাজনৈতিক রূপান্তর বা জেনারেশন জে বা জেন জি যাই বলি না কেন, তাদের যে চিন্তাভাবনা, তাদের যে রাষ্ট্রীয় পরিকল্পনা, আমরা মনে করছি তাদের এই রাষ্ট্রীয় পরিকল্পনা ভাবনা এবং তার রাষ্ট্রকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, তাকে বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকের স্বাগত জানানো উচিত। সেই প্রেক্ষিতে এই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে। পাশাপাশি আমরা আমাদের যে আইন শৃঙ্খলার অনেক জায়গায় আমরা অব্যবস্থাপনা দেখছি, তার প্রেক্ষাপটে অবশ্যই আপনাদের কারো আশা করি যে জানার বাকি নেই। এই যে ফ্যাসিবাদ, সে কিন্তু আমাদের প্রত্যেকটি সিস্টেমকে আসলে নষ্ট করে দিয়েছিল। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটি ব্যবস্থা দলীয়করণ করে একটি অসামঞ্জস্যতা তৈরি করেছিল এবং যেই সব প্রতিষ্ঠান আসলে সত্যিকার অর্থে মানুষ তার সেবা পেত না। এই মুহূর্তে এসে বা 5ই আগস্টের পর থেকে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, একটি গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার বা বিপ্লব পরবর্তী সরকার, তার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু মাঠে আছে। আমরা চাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, এবং আমরা সেটি করছি। আমি সারা দেশবাসীকে আহ্বান করছি, আপনারা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করুন। পাশাপাশি আরেকটি আহ্বান করব, কোথাও আপনারা আইন নিজ হাতে তুলে নেবেন না। কারো বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অভিযোগ থাকে, সেগুলো নিয়ে আপনারা তার বিরুদ্ধে অভিযোগ দেন, কিন্তু কোনোভাবে আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না। আমরা আগামীর বাংলাদেশে সত্যিকার অর্থে আইনের শাসন চাই এবং সেজন্য সারা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি। আরেকটি বিষয়, আপনারা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের নিরাপত্তায় বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে, এবং আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে আহ্বান করব, আগামী দিনগুলোতে আমরা যাতে এই স্বতঃস্ফূর্ত জাতীয় নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাই। কিন্তু আমি আবারও বলছি, কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কেউ যদি দোষী হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আপনারা সেই অভিযোগ সহ তা যে সিস্টেমেটিক অভিযোগ প্রকাশ করার যে মাধ্যম বা অভিযোগ দেওয়ার মাধ্যম সেখানে দিন। আমরা আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আরেকটি বিষয়, এই যে খুনি হাসিনা ভাইরা খুব ভালো করে ব্যাখ্যা করেছেন, তারা কিভাবে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, কিভাবে আমাদের বুকে গুলি চালিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খুনি হাসিনার বিচারের দাবি করছি, এবং আওয়ামী দোসর যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল তাদেরও বিচারের দাবি জানাচ্ছি। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তাদেরকে ক্রমাগত চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা করার পরিকল্পনা করছি। তো সব কিছু মিলিয়ে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা এইসব হত্যার সাথে জড়িত ছিল, হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের ছাত্র জনতা এদেরকে নিজে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মাধ্যমে সহযোগিতা করে সকলকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে। তার পরবর্তীতে এই যে কর্মযজ্ঞের কথা আমি বলছি, সেই কর্মযজ্ঞ পরিচালনা করতে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের কোথাও হিমশিম খেতে হচ্ছে। তার অন্যতম কারণ, সত্যিকার অর্থে আমাদের যে মুভমেন্ট হয়েছিল, মুভমেন্টে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যার কারণে আমরা আসলে সবাইকে অতটা সুসংগঠিত করতে পারিনি। তারই লক্ষ্যে আমরা কিন্তু ইতিমধ্যে একটি টিম গঠন করেছিলাম, যে টিমের অন্যতম কাজ ছিল যে সারা দেশকে সুসংগঠিত করা। সেই টিমের প্রেক্ষিতে পাশাপাশি আমরা জিনিসটাকে এক্সটেন্ড করে আরও মহাকব পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আমাদের আপনার ইতিমধ্যে ঘোষণা করেছে 5ই আগস্ট আমাদের শহীদ মার্চ, তার পরবর্তীতে 6ই আগস্ট থেকে আমরা 6ই সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করব। আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করব। তাদের জন্য কিছু নীতিমালা থাকবে, এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না। হ্যাঁ,
আমরা বিভাগীয় সফর করব, আমাদের টিমগুলো আমাদের জনমত, মানুষ আসলে কী বলতে চাচ্ছে, তাদের ভাষা কি, সেটা আমরা শোনার চেষ্টা করব। আপনারা দেখেছেন আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুরো মুভমেন্টে যে জিনিসটি করার চেষ্টা করেছি, আমরা যেমন একই সাথে জনমত তৈরি করার চেষ্টা করেছি, অন্যদিকে জনগণের যে ভাষা, সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করেছি। মূলত আমি বলতে চাচ্ছি জনগণ যেটা চাচ্ছে আমরা আসলে সেটাই করার চেষ্টা করেছি। আপনারা দেখবেন যেদিন আমরা এক দফা ঘোষণা দিব, সেদিন কিন্তু আমাদের ঘোষণায় কিন্তু সবাই এক আঙ্গুল তুলেছিল। তার মানে আমি বুঝাতে চাচ্ছি জনগণ যেটা চায় সেটাই আগামীর বাংলাদেশ হবে, আর আমরা একটি মিডিয়েটর হব। মিডিয়েটর বলতে বোঝাচ্ছি আমরা জনগণ থেকে কথা শুনবো, এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে এবং বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে সেটাকে বাস্তবায়ন করবে। তো আমাদের 6 সেপ্টেম্বর থেকে মূলত যেই কর্মসূচি শুরু হবে সেটি হচ্ছে বিভাগীয় সফর এবং জেলাভিত্তিক সফর। সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন সকলের কথা শুনবো, সকলকে সুসংগঠিত করার চেষ্টা করব এবং সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা অনেক জায়গায় দেখেছি যে সমন্বয়ক পরিচয়ে অনেক ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে, সিন্ডিকেটের সাথে জড়িয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে আমি আবারও স্পষ্ট করতে চাই, আমরা বারবার স্পষ্ট করেছি আমাদের শুধুমাত্র কয়েকটি কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এরকম অল্প কয়েকটা কমিটি শুধু আমরা অথরাইজ করেছি। এর বাইরে আমরা আসলে সেরকম কোনো কমিটি দিই নেই, জেলাভিত্তিক আমরা কোনো কমিটি দিই নাই বলতে গেলে। তো যারা এরকম জেলাভিত্তিক বা এলাকাভিত্তিক সমন্বয় পরিচিতি এইসবের সাথে জড়িত হচ্ছে, তারা আমরা মনে করছি তারা আমাদের লোক না, তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে। তো কেউ যদি কোথাও এই ধরনের এই হীন পরিচয় দিয়ে বা হীন কাজ করার জন্য আমাদের পরিচয় ব্যবহার করে, তাদেরকে আপনারা সতর্ক করে দিবেন এবং চেষ্টা করবেন যে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য। আর সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব এই বিষয়টি যাতে সুস্পষ্টভাবে একটু প্রচারণা করা হয়। আসলে দেশবাসী অনেক সময় আমাদেরকে ভুল বুঝতে পারে, কিন্তু সত্যিকার অর্থে যারা এই আজকে চেয়ারে বসে আছে বা যারা এই আন্দোলনের সাথে স্বতঃস্ফূর্তভাবে ছিল বা অথরাইজ, তারা কেউ আসলে এইসবের সাথে জড়িত না। আমরা একটি ঘটনা দেখেছি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক পরিচয়ে একজনের সাথে দুর্ব্যবহার করতে। সে আসলে পূর্বে ছাত্রলীগ করতো আমরা যেটা শুনেছি, এবং হচ্ছে সে আমাদের কোনো অথরাইজ কেউ না, শুধু পরিচয়টি ব্যবহার করেছে। তো সব কিছু মিলিয়ে সবাইকে যেই তথ্যটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সারা দেশে পুনর্গঠিত হবে এবং সেটি খুব সিস্টেমেটিক্যালি পুনর্গঠন হবে। তাদের প্রধান কাজ মূলত এখন কথা হচ্ছে কেন পুনর্গঠন হবে, একটা প্রশ্ন হচ্ছে কেন ওয়াই। তাদের প্রধান কাজ হচ্ছে চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। এবং আমরা 5 আগস্টে এই যে সহস্রাধিক জীবন এবং লক্ষাধিক আহতের বিনিময়ে একটি নতুন স্বাধীনতা পেয়েছি, যে নতুন বিপ্লব করেছি, সেই নতুন বিপ্লবকে রক্ষার লক্ষ্যে তারা কাজ করে যাবে। আর মূলত এটাই আমাদের মূল প্রতিপাদ্য। আমি আবার বলছি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি প্রতিরোধ এবং বিপ্লব রক্ষার লক্ষ্যে আমাদের এই নতুন কর্মপরিকল্পনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এই লক্ষ্যে কাজ করে যাবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, একটু আমাদের হচ্ছে স্বাস্থ্য নিয়ে একটু ব্রিফ আছেন এই কমিটিতে, আমাদের অন্যতম একজন সমন্বয় রয়েছেন তারেক, সে তার জায়গা থেকে আমাদের এই ব্রিফটুকু দিবেন, কারণ বেশ কিছু জিনিস আসলে ক্লিয়ারিফিকেশনের প্রয়োজন আছে। এটা শোনা যায়, সমস্যা নেই, এখান থেকে আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের 5 আগস্ট বিজয়ের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে শহীদ এবং আমাদের যারা আহত আছেন তাদের সঠিক তথ্য বের করে আনা এবং তাদেরকে যথাযথ মর্যাদা সহ তাদের যে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের যে আর্থিক সহায়তার প্রয়োজন হলে সেগুলো দেওয়া। সেই বিষয়টি নিয়ে জনমনে দুরকম প্রত্যাশা ছিল। 1, সরকার এগিয়ে আসুক, 2, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগিয়ে আসুক। জনমনে যেই আশাটি ছিল তার ভিত্তি হলো এই মানুষগুলো আমাদের জন্য আমাদের ডাকে সাড়া দিয়ে এসে পুলিশের গুলি খেয়েছেন, বিজিবি র্যাবের গুলি খেয়েছেন, আর্মির গুলি খেয়েছেন, তারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সুতরাং তাদের দায়িত্ব নেওয়া আমাদের প্রয়োজন। এই বিষয়টিতে আমরা খুব স্পষ্টভাবে আগেও বলেছি যে বিগত যে সরকার ছিল তারা গুলি করেছে, বিগত যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা তাদেরকে আহত করেছে। তো আমরা যখন নতুন সরকার পেলাম, আহত এবং শহীদদের দায়িত্ব নেওয়ার প্রধান দায়টা ছিল সরকারের, আমাদের নয়। এই কারণে
আমরা যেটি চেয়েছি সেটি হচ্ছে সরকার, এটি কোনো রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না যে সকল দায়িত্ব ছাত্ররা নিবে, সকল কিছু ছাত্ররা চালাবে। আমরা চেয়েছি সরকার যাতে তাদের যথাযথ মর্যাদা প্রদান করে, তাতে সঠিক তালিকাটি প্রণয়ন করে এবং প্রকাশ করে, সেই বিষয়ে সহযোগিতার জন্য আমাদের একটি কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি করা হয়। এবং আমরা এখন পর্যন্ত গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা ডেটা কালেকশন করছি গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটাল থেকে, আপনাদেরকে আগেও জানিয়েছিলাম। এখন পর্যন্ত আমাদের যে আপডেট সেটি আগে আমি দিয়ে নেব। সেটি হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে টোটাল কেস এসেছে আহত 17,926টি, তার মধ্যে গভর্নমেন্ট হসপিটাল থেকে এসেছে 15,542। বলতে পারেন যে প্রাইভেট হসপিটাল থেকে কেস এত কম কেন? তার প্রধান কারণ হচ্ছে প্রাইভেট হসপিটালগুলো এতকাল যাবৎ সরকারকে কোনো রকম তথ্য দিয়ে সহায়তা করতো না। এ কারণে তাদেরকে নতুন করে ম্যানুয়াল দিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে তাদের হচ্ছে লজিস্টিক্সের মাধ্যমে নতুন করে তাদেরকে প্রস্তুত করা লাগছে, যার জন্য আমাদের কিছুটা সময় লেগে যাচ্ছে। আমি আরও একটু বিস্তারিত দিয়ে দিই। আউটডোর কেস আছে 10,739, ইনডোর কেস 6,748 এবং ব্রড ডেড যাদেরকে মৃত অবস্থায় হসপিটালে আনা হয়েছিল তাদের সংখ্যা মেডিকেলি ভেরিফাইড 439 এবং টোটাল ডেথ হচ্ছে 617। এর মধ্যে ডিসেবিলিটি যারা অঙ্গহানি হয়েছেন, সম্পূর্ণরূপে পা বা হাত হারিয়েছেন, তাদের সংখ্যা 201 এখন পর্যন্ত সরকারি হিসাব মতে। তবে এখানে আমাদের কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে এখানে অনেক নিখোঁজ মানুষ আছেন, তাদের নিখোঁজদের জন্য আমরা একটা আলাদা ডেটাবেস প্রস্তুত করছি, এটি আশা করি আজকে বা কালকের মধ্যে লাইভ হবে। দ্বিতীয়ত, সরকারি এর আগের যে গুন্ডা, ছাত্রলীগের গুন্ডা পান্ডারা, যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা জোর করে হসপিটাল থেকে আহত নিহতদেরকে বের করা হয়েছে, ডেটাবেস নষ্ট করা হয়েছে, তথ্য গায়েব করে দেওয়া হয়েছে। এই বিষয়ে শুধু তারাই জড়িত ছিলেন না, স্বয়ং দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে ডাক্তার, হসপিটালের ডিরেক্টররা পর্যন্ত জড়িত ছিলেন। তাদের অভিযোগ আমাদের কাছে আছে, আমরা এগুলো সরকারের কাছে দিচ্ছি, তদন্ত সাপেক্ষে আমরা সরকার ব্যবস্থা নিবে, আমরা সেই বিষয়ে আমরা আমাদের দাবি দেওয়া জানাবো। আর একটি বিষয় বলতে চাই, যাদের হচ্ছে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে কেসগুলো যারা আমাদের এই অফিসিয়াল লিস্টে আসছে না, তাদেরকে আমরা কিভাবে ইনক্লুড করব, এই বিষয়ে আমরা দুইটা সরকারিভাবে একটি ব্যবস্থাপনা করেছি। সেটি হচ্ছে প্রত্যেকটি উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে 3 ধাপে তথ্য নেওয়া হবে এবং ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ প্রতিটি উপজেলায় কিন্তু একজন ইউএইচএফপিও আছেন, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তার কাছে গিয়ে আপনি তথ্য দিতে পারবেন যে আমার অমুক শহীদ হয়েছেন বা আমার পরিবারের অমুক আহত হয়েছিলেন, কিন্তু ভয়ে আমরা হসপিটালে যেতে পারিনি, গিয়েছি কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে, অন্য নাম দেওয়া হয়েছে, ফেক মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, আপনারা তথ্যগুলো দিতে পারবেন, তারা ভেরিফিকেশন করবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটি সেন্ট্রাল ডেটাবেস আমাদের পক্ষ থেকেও করব। এছাড়া বিভিন্ন এনজিওর যে তথ্য আমরা কালেক্ট করেছি সেইগুলো আমরা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের কাছে দিচ্ছি এবং সেগুলো তারা ইনক্লুড করছেন। এখনও সেটি অফিসিয়াল লিস্টে যুক্ত করা হয়নি। 3 নম্বর বিষয়টা হচ্ছে অঙ্গহানি যাদের হয়েছে তাদের বিষয়ে স্পেশাল কেয়ার প্রয়োজন, যাদের রিহ্যাবিলিটেশন প্রয়োজন, সেই বিষয়ে সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থাপনা গ্রহণ করেছে। অঙ্গহানির ব্যাপারটি আমরা মন্ত্রণালয়ে নূরজাহান আপার সঙ্গে এবং বিভিন্ন এনজিও এবং ওষুধ শিল্প সমিতির সাথে বৈঠক করে যে বিষয়টি আমরা একটি ডিসিশনে এসেছি, সেটি হচ্ছে যাদের প্রস্থেটিক্স দরকার, যাদের বিভিন্ন লিম্বস প্রয়োজন, তাদেরকে বিভিন্ন এনজিও এবং বিদেশি সংস্থাগুলো একদম উন্নত মানের মানে অতি আধুনিক যেই প্রস্থেটিক্স আছে সেগুলো তারা প্রোভাইড করতে চেয়েছেন এবং আমরা একটি চুক্তির মাধ্যমে এগুলো ফাইনালাইজ করার একটি প্রক্রিয়ার মধ্যে আছি। বাংলাদেশের ব্র্যাককে উল্লেখ করতে হচ্ছে, তারা আগ্রহ জানিয়েছেন, জার্মানি থেকে তারা প্রস্থেটিক্স আনবেন। চায়নার একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে দেখা করেছেন, আলোচনা করেছেন, তারা বলেছেন যে তারা প্রস্থেটিক্স দিবেন আধুনিক এবং আমরা চাচ্ছি শুধু দেওয়ার মধ্যে যেন শেষটা না হয়ে যায়। আমরা চাই যে, কারণ এদের একটা দীর্ঘ সময়, লম্বা সময় পর্যন্ত কিন্তু তাদের হচ্ছে এই মেইনটেনেন্সের প্রয়োজন হবে, চেঞ্জ করার প্রয়োজন হবে। তো একটি চুক্তির মাধ্যমে যে তারা 5 বছর কিংবা 10 বছর তাদেরকে এই সার্ভিসটি দিয়ে যাবেন, যাতে তারা একটি পূর্ণ এবং এরপর তাদের যে রিহ্যাবিলিটেশন প্রয়োজন, যারা চক্ষু হারিয়েছেন তাদেরকে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদের পুনর্বাসনের কথা আমরা বলেছি। চক্ষু এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কেসগুলো যা আমাদেরকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আপনার চিকিৎসা করা কঠিন মনে হচ্ছে, তাদের মধ্যে 2টা। একটা হচ্ছে যাদের চোখে গুলি আছে, চোখ হারাচ্ছেন, হয়তো মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আরেকটি হচ্ছে যারা অর্থোপেডিক্সের, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক উন্নত চিকিৎসা ছাড়া যারা হচ্ছে অঙ্গহানি হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, হাত পা হারাবেন,
তাদেরকে আমরা বিদেশে রেফার করার একটি বিষয়, এই বিষয়টিতেও আমাদেরকে সাহায্য করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং বিশেষ করে সাজেদা ফাউন্ডেশন, রেনাটা ফার্মাসিউটিক্যালস, তারা এই বিষয়টি আমাদেরকে হেল্প করছেন। আমরা এখন এই মুহূর্তে 7টি এমন কেস নিয়ে কাজ করছি যাদেরকে আমরা বাইরে পাঠানোর, সিঙ্গাপুর এবং হচ্ছে থাইল্যান্ড, ব্যাংককে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি অতি দ্রুত। আরেকটি বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে সারা দেশে হসপিটালগুলোতে সমন্বয়ক পরিচয় দিয়ে ডাক্তারদের সাথে যে অরাজকতা করা হয়েছে, লিস্ট করা, এই সকল বিষয় আমরা আগেও বলেছি, আবারও বলছি, আমাদের এই স্বাস্থ্য উপকমিটির পক্ষ থেকে দেশব্যাপী একটি ভলান্টিয়ার কমিটি প্রণয়ন করা হয়েছে কিছুটা ভেরিফিকেশনের জন্য। আমরা সময় নিচ্ছি, কারণ যাকে তাকে আমরা এই দায়িত্ব দিতে পারি না। এই লিস্টটি, আমাদের যে অনগোয়িং লিস্ট, সেটি মন্ত্রণালয়ের কাছে আছে। এটি ফাইনালাইজ হলে মন্ত্রণালয় প্রত্যেকটা উপজেলায় পাঠিয়ে দিবে, প্রত্যেকটা সদর হাসপাতালে পাঠিয়ে দিবে। এই মানুষগুলো হচ্ছে তাদের তথ্য নিবে, বিশেষ করে যাদের তথ্য আসেনি, আমি আগেও বললাম মিসিং যে তথ্যগুলো, সেই তথ্যগুলো এন্ট্রি করার ক্ষেত্রে তারা হেল্প করবে এবং দেশবাসীর কাছে আমাদের আবেদন থাকবে তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা পাবলিক করব, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রত্যেকটি উপজেলায় যে মানুষগুলো আছেন, যে তারা যে কোনো তথ্য তাদের কাছে দিতে চান, আহত বা নিহত, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটি বিষয় সর্বশেষ জানাইতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবে আমাদের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমরা জানি 71-এ যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আমরা বিভিন্ন মেমোরিয়াল তৈরি করেছি, স্মৃতিসৌধ বানিয়েছি, শহীদ মিনার বানিয়েছি। কিন্তু এই যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়ে গেল, তাদের জন্য আমরা হচ্ছে আমাদের এই স্বাস্থ্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, তাদের জন্য, তাদেরকে তো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবেই ভেরিফিকেশনের পর, তাছাড়াও তাদের জন্য আমরা মেমোরিয়াল তৈরি করার আবেদন জানিয়েছি এবং সেই বিষয়টিতেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই ব্যবস্থাপনা নেওয়া হবে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আচ্ছা, তাহলে আপনাদের ওষুধ কোম্পানির ব্যাপারটা ইম্পর্টেন্ট, এটা ওষুধ কোম্পানির ব্যাপারটা এটা বলতে হবে, এটা দরকার হয় আপনি। আচ্ছা, আমাদের একটা জিনিস, আমাদের আজকে 2টা স্পটে আবার আমাদের মত বিনিময় সভা আছে, যেটা 3টা থেকে অলরেডি 2টা বাজতে 8 মিনিট বাকি আছে। সো আমরা হচ্ছে 2-3 মিনিটের জাস্ট কোয়েশ্চেন শুনি। আমার হচ্ছে আপনারা বলছেন যে আজকে যে একটা একটা করেন ভাই, একটা করে প্রশ্ন করেন, কারণ আমাদের হাতে 8 মিনিট সময় সর্বোচ্চ। আগামী দিনে রূপরেখা নিয়ে আপনারা 6 আগস্ট থেকে সারা দেশে যাবেন, সেটা কি আন্দোলনের ব্যানারে নাকি আপনারা অন্য কোনো রাজনৈতিক ফরমেশনের দিকে যাচ্ছেন? আরেকটি প্রশ্ন হচ্ছে যে গত 16 বছরে আমাদের 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে ভোট হয়নি। নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর বিষয়ে টেকসই নির্বাচনী ব্যবস্থার বিষয়ে কি আপনারা কোনো আলোচনা? আচ্ছা, আমরা যে প্রথম প্রশ্নটি, আমি কিন্তু আমার বক্তব্য স্পষ্ট করেছি। সারা দেশে আমরা দেখছি যে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপতৎপরতা চলছে, ষড়যন্ত্র চলছে। তো সেই সব অপতৎপরতা, ষড়যন্ত্রকে রুখতে এবং পাশাপাশি এই যে জুলাই বিপ্লব, সেটিকে রক্ষা করার জন্য আমরা সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করে যাবে। আমার কাছে মনে হয় যে আর যে দ্বিতীয় প্রশ্নটি, দ্বিতীয় প্রশ্নটি অবশ্যই এই যে স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিলিটি সিস্টেম গড়েছে, সেখানে বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচনে সুষ্ঠু হয়নি। আমরা মনে করছি 24 নির্বাচন, 18 নির্বাচন আর 14 নির্বাচন, তো সব কিছু মিলিয়ে আমাদের পক্ষ থেকে আমরা একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য আমরা সবসময় বলে যাব, কাজ করে যাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য তারা বদ্ধ পরিকর বা সংকল্পবদ্ধ। আচ্ছা, ওই প্রাক্রান্ত ভাইয়ের প্রশ্নটা একটু, পিন্টু ভাইয়ের প্রশ্নের একটু একটা মানে আমি একটা প্রশ্ন রাখতে চাই গণমাধ্যমের কাছে। আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন, ক্ষমতাকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি। তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করবো কিনা, সেটা নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে, এগুলো নিয়ে নিউজও হয়েছে। পরে অবশ্যই এই আলাপটা হচ্ছে এখন আর তোলা হচ্ছে না। আপনারা জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা, তারা চায় কিনা এই দ্বিবিভাজনের যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ করাপশন, অর্থাৎ গত 16 বছর একজন করাপশন করেছে একটা নামে। আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে, কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে, তাই না? আর প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আছে, 3টা ছবি, 2টা ছবি, নিচে ছবি, উপরে ফিক্সড ছবি, 2 নম্বরের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম, আর নিচে হচ্ছে যে হইতে চায়।
মানে এই প্যাটার্ন কিন্তু সেম আছে, এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন? এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল। এক্স্যাক্টলি। এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা, এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা, সেটি জনগণকে প্রশ্ন করুন, জনগণ নির্ধারণ করবে। বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি, জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি। আমরা সারা দেশে যে বিভাগীয় সফর এবং জেলাভিত্তিক যে সফরগুলো, মূলত আমরা জনগণের যত ধরনের কথা আছে সেটা আমরা খুবই প্র্যাকটিক্যাল এবং সামনাসামনিভাবে বুঝবো, শুনবো। জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নিব। আমাদের কাজই জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে সোসাইটিতে প্রতিফলন করা, রাষ্ট্রের প্রতিফলন করা। আশা করি আমার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। পরবর্তী কোনো প্রশ্ন থাকবে? কতদিন হলো? আচ্ছা ভাই আসেন, ফ্যাক্ট হচ্ছে কি, একটা জিনিস আপনাদেরকে জাস্ট স্পষ্ট করে বলি, বিগত 16 বছরে আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষতিটা করেছে, এটা আসলে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই কথাটা যদি বলি, এটা একটা সারফেস লেভেলের কথা। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো, এই সিস্টেমগুলো এই দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো। তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে, নষ্ট হয়েছে। আলটিমেটলি নষ্ট কি হয়েছে? মানুষের ওই মনস্তত্ত্বগুলো নষ্ট হয়েছে, চিন্তা, চেতনা, অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার, এগুলোর পরিবর্তন হয়েছে। সো আলটিমেটলি এই যে 16 বছরের যে ক্ষতিটা, সবার মনস্তাত্ত্বিক যে ফ্যাসিজমের যে একটা জায়গা তৈরি হয়েছে অধিকাংশ মানুষেরই, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এই মানুষগুলোকে আবার রেকটিফাই করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন, তখন 16 বছর না লাগলেও তার অর্ধেক কিংবা তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার অবশ্যই লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এগুলো মেট্রো রেল না, এগুলো পদ্মা সেতু না যেগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাবেন। এই ক্ষতিগুলা এমন অবস্তুগত অদৃশ্য ক্ষতি, যেই ক্ষতিগুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি, অনেক দীর্ঘমেয়াদী। সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বের হয়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন প্রয়োজন। আমি যদি সংশোধন হই, ধীরে ধীরে আমার সাথে থাকা ছোট ছোট সিস্টেম, পরিবার হোক, সমাজ হোক, একটি বড় কোম্পানি হোক, একটি রাষ্ট্র, দিন শেষে পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাবো যে সরকারের যে জিনিসগুলো যত দ্রুত সংশোধন করা সম্ভব তারা যেন সেই পদক্ষেপগুলো নেয়। এবং আমরা প্রত্যেকটি মানুষকে তাদের জায়গা থেকে অনুরোধ করব, আপনারা ব্যক্তিগতভাবে ওই অভ্যাসগুলো থেকে চাঁদা দেওয়া, ঘুষ দেওয়া, বিভিন্ন জায়গা থেকে সুদে অংশগ্রহণ করা, লাইন ভেঙে সামনে যাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা, এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যেটি করতেন, নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা, মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া, এই অভ্যাসগুলো তো আমাদের। এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বের হতে পারবো, সিস্টেমগুলো অটো পরিবর্তন হয়ে যাবে। লাস্ট কোয়েশ্চেন আপনার না, সরকার সাথে না বললাম, আমরা ট্রান্সলেট করতেছি, এটা বলেন। প্রেশার গ্রুপ, প্রেশার গ্রুপ কোন সময় আপনার প্রশ্নটার অনেকগুলো ডাইমেনশন আছে। আচ্ছা, অনেকগুলো ডাইমেনশনস আছে। প্রথম বিষয়টা হচ্ছে কি, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রভু চলে গিয়েছে, দাসরা কিন্তু এখনো যায় নাই। প্রভু কিন্তু থাকে একজন, কিন্তু গত 16 বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে। এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে।
এবং আপনাকে মাথায় রাখতে হবে গত 16 বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠান অ্যাক্টিভ ছিল, আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু অ্যাক্টিভ ছিল না, এবং সেটা শুধুমাত্র গণভবন। এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আবার রিঅ্যাক্টিভেট করতে হচ্ছে, এবং সেটার জন্য সময় লাগবে, এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো, এবং সেটা সময় লাগবে। শেষ করি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। এগুলো নেওয়ার সময় ফেলে দিয়ে না, আপনাদেরই ক্ষতি হবে। ভাই আমাদের এখনই বের হইতে হবে, আজকে না কালকে দিব আপনার সাথে।